বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র। গত ২ বছরে $260 মিলিয়ন বকেয়া জানালো সংস্থাটি। গাজা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ তৈরি বোর্ড অফ পিসের আনুষ্ঠানিক উদ্বোধন, সংস্কারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। নিরাপত্তা ঝুঁকি ও নিষেধাজ্ঞার শঙ্কা কাটিয়ে অবশেষে মার্কিন বিনিয়োগকারীদের নিয়ন্ত্রণে টিকটক, গঠন করা হবে স্বতন্ত্র সত্তা। এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করায় ভূমধ্যসাগর থেকে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ফ্রান্স, বিচারিক তদন্ত শুরু। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে রয়েছে আমি মীরা ফেরদৌস। এবারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহার কার্যকর হয়। 2025 সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে নির্বাহী আদেশে WHO ছাড়ার নোটিশ দেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আইনে কোনো আন্তর্জাতিক সংস্থা ছাড়ার আগে 1 বছরের নোটিশ দেয়া এবং বকেয়া সব চাঁদা পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু WHO জানিয়েছে যুক্তরাষ্ট্র এখনও 2024 ও 25 সালে প্রায় $260 মিলিয়ন বকেয়া পরিশোধ করেনি। কোভিড-19 সহ বিভিন্ন বৈশ্বিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় ব্যর্থতার কারণে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সংস্থাটি মোট তহবিলের প্রায় 18% এতদিন যুক্তরাষ্ট্র দিয়ে এসেছে, ফলে বড় রকমের আর্থিক সংকটে পড়েছে সংস্থাটি। সুইজারল্যান্ডের দাভোসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো গাজা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে তৈরি বোর্ড অফ পিস। এ সময় বোর্ডের সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে সনদে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র সহ 20 দেশ। উদ্বোধনী বক্তব্যে গাজা যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার ঘোষণা দেন ট্রাম্প। এরপর গাজা সংস্কারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। দীর্ঘ 2 বছরের গণহত্যা ও ধ্বংসযজ্ঞে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। যুদ্ধবিরতির পর নানা অনিশ্চয়তার মধ্যে বিশ্ব নেতাদের নিয়ে দাভোসে বোর্ড অফ পিস উদ্বোধন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাহরাইন ও মরক্কোর নেতাদের পাশে নিয়ে গাজা সংস্কারের লক্ষ্যে গঠিত এই সনদে স্বাক্ষর করেন তিনি। এরপর সাক্ষাৎ করেন স্বাক্ষরকারী আরও 19 দেশের প্রতিনিধিদের সঙ্গেও। স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তান, তুরস্ক ও ইন্দোনেশিয়া সহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা। তবে অনুষ্ঠানে দখলদার ইসরায়েলের সনদে স্বাক্ষর নিয়ে বিতর্ক উঠেছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী অর্ধশত দেশকে এতে আমন্ত্রণ জানানো হলেও বোর্ডে যোগ দিতে অসম্মতি জানিয়েছে যুক্তরাজ্য সহ 15 দেশ। স্বাক্ষর শেষে বোর্ডের হয়ে গাজায় সর্বোচ্চ সংস্কারের প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট। তার মতে, প্রাথমিকভাবে গাজার জন্য তৈরি হলেও বোর্ডের কার্যক্রম শুধু ফিলিস্তিনেই সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতে জাতিসংঘের সঙ্গেও কাজ করবে বোর্ড অফ পিস। এছাড়া বোর্ড অফ পিসকে নতুনভাবে বোর্ড অফ অ্যাকশন হিসেবেও আখ্যা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, ভবিষ্যতে বিশ্বের অন্যান্য সংকটপূর্ণ অঞ্চলেও কাজ করবে বোর্ডটি। অনুষ্ঠানে নিউ গাজা নামে গাজা পুনর্গঠনের পরিকল্পনা তুলে ধরেন ট্রাম্পের জামাতা ও সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার, যেখানে সমুদ্র তীরবর্তী আধুনিক উঁচু ভবন, বিলাসবহুল অবকাঠামো এবং উপকূল ভিত্তিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার ধারণা তুলে ধরেন তিনি। বিনিয়ামিন, আরটিভি। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করায় ভূমধ্যসাগর থেকে রাশিয়ার একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ফ্রান্স। স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রিটিশ নৌবাহিনীর সহায়তায় জাহাজটিকে জব্দ করা হয়। শ্যাডো ফ্লিট বা ছায়া বহরের অংশ হিসেবে জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করছিল বলেও অভিযোগ রয়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, ইউক্রেন যুদ্ধে অর্থের যোগান বন্ধ ও আন্তর্জাতিক আইন বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে জাহাজটি জব্দ করে বিচারিক তদন্ত শুরু করেছে ফরাসি কর্তৃপক্ষ। নিরাপত্তা ঝুঁকি ও নিষেধাজ্ঞার শঙ্কা কাটিয়ে অবশেষে মার্কিন বিনিয়োগকারীদের নিয়ন্ত্রণে এলো জনপ্রিয় সামাজিক মাধ্যম টিকটক। ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় গঠিত টিকটক USDS নামক এই জয়েন্ট ভেঞ্চারে মূল কোম্পানি বাইট ড্যান্সের মালিকানা থাকছে মাত্র 19.9%। এখন থেকে ওরাকল ও সিলভার লেকের মতো মার্কিন প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হবে এই নতুন কোম্পানি। এর আওতায় চীনের মূল কার্যক্রম থেকে আলাদা করে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি স্বতন্ত্র সত্তা গঠন করা হবে।
এই চুক্তির ফলে টিকটকের জনপ্রিয় অ্যালগরিদমটি দেশের রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী শুধুমাত্র আমেরিকান ব্যবহারকারীদের ডেটা ব্যবহার করে নতুনভাবে তৈরি করা হবে। এতে মার্কিন ব্যবহারকারীদের অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা কিছুটা পরিবর্তন আসতে পারে। ৮ ফেব্রুয়ারি জাপানে আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়ে পার্লামেন্ট ভেঙে দিয়েছে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে নিম্নকক্ষ ভেঙে দেওয়ার ঘোষণা দেন পার্লামেন্টের স্পিকার। নিয়ম অনুযায়ী এই সময় ঐতিহ্যবাহী আনন্দধ্বনি বানজাই উচ্চারণ করেন আইন প্রণেতারা। বিশ্লেষকরা বলছেন, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ ও প্রতিরক্ষা বাজেট বাস্তবায়নে জনসমর্থন যাচাই করতে এমন সিদ্ধান্ত নিয়েছে তাকাইচি। তার ব্যক্তিগত জনপ্রিয়তা আকাশচুম্বী হলেও মূল্যস্ফীতি ও দলের কেলেঙ্কারি এই নির্বাচনে তার জন্য বড় চ্যালেঞ্জ। তবে ক্ষমতায় ফিরলে আগামী 2 বছরের জন্য খাদ্যপণ্যের উপর বিক্রয় কর কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তাকাইচি। সম্প্রতি আলোচনার কেন্দ্র যে গ্রিনল্যান্ডকে ঘিরে, তার অবস্থান পৃথিবীর উত্তর মেরু অর্থাৎ আর্কটিক অঞ্চলে। যুক্তরাষ্ট্র বারবার নিরাপত্তা ইস্যুকে সামনে এনে দ্বীপটি দখলে নিতে চায়। অন্যদিকে রাশিয়ারও রয়েছে এই অঞ্চলের শক্ত দখল। আবারও চীন চায় আর্কটিক অঞ্চলে নয়া সম্রাট হয়ে উঠতে। বরফে ঢাকা অঞ্চল কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশ্বের শক্তিশালী দেশগুলোর কাছে, তার বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। বিস্তৃত গ্রিনল্যান্ড অঞ্চলে বর্তমানে 60টির বেশি সামরিক ঘাঁটি এবং আরও শত শত প্রতিরক্ষা স্থাপনা ও চৌকি রয়েছে। এর মধ্যে অন্তত 30টি আর্কটিক সামরিক স্থাপনায় রাশিয়া এবং বাকিগুলো ন্যাটোভুক্ত দেশের, যেখানে রাশিয়া তার পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন বহরে ব্যাপক বিনিয়োগ করছে। অর্থাৎ এ অঞ্চলের বরফের নিচে লুকিয়ে আছে রাশিয়ার অসংখ্য পারমাণবিক সাবমেরিন। এই সার্কেলের উত্তরে অবস্থিত স্থলভাগ এবং সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চলের প্রায় অর্ধেকই একচেটিয়া রাশিয়ার নিয়ন্ত্রণে। দশকের পর দশক ধরে আর্কটিক অঞ্চলে নিজের সামরিক উপস্থিতি সম্প্রসারণ করে যাচ্ছে রাশিয়া। নতুন ও পুরনো সামরিক স্থাপনায়ও বিপুল বিনিয়োগ করছে দেশটি। তাই এ অঞ্চল অনেকটা নিজের নিয়ন্ত্রণাধীন মনে করে মস্কো। এমন অবস্থায় গ্রিনল্যান্ড কখনো রাশিয়ার দখলে আসলে রাশিয়া পৌঁছে যাবে যুক্তরাষ্ট্রের অনেক কাছে। 2023 ও 24 সালে ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগদানের ফলে আর্কটিক অঞ্চল কার্যত 2টি ভাগে বিভক্ত হয়ে যায়, একটি রাশিয়ার নিয়ন্ত্রণে এবং অন্যটি ন্যাটোর অধীনে, যেখান থেকে আরও উদ্বেগ বাড়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের। তবে শুধু সামরিক কারণই নয়, বৈশ্বিক উষ্ণায়নের কারণে আর্কটিকের যেসব নৌপথ এতদিন সারা বছর বরফে ঢাকা থাকত, সেগুলো এখন ক্রমশ উন্মুক্ত হয়ে যাচ্ছে। নর্দার্ন সি রুট ব্যবহার করলে এশিয়া ও ইউরোপের মধ্যে যাত্রার সময় কমে প্রায় 2 সপ্তাহে নেমে আসবে। একইভাবে নর্থ ওয়েস্ট প্যাসেজও ক্রমশ কার্যকর হয়ে উঠছে। 2000 সালের দশকের শুরুতে বছরে মাত্র 1-2টি জাহাজ যাত্রা করলেও 2023 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 41-এ। এছাড়া ভবিষ্যতে বৈশ্বিক উষ্ণায়নের কারণে বরফ গলে অনেক খনিজ ক্ষেত্র আবিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে, গ্রিনল্যান্ডে কয়লা, তামা, সোনা, বিরল খনিজ ও দস্তার সম্ভাবনা রয়েছে, যা বড় আগ্রহের কারণ দেশগুলোর কাছে। চীন নিজে আর্কটিক দেশ না হলেও এ অঞ্চলে তার আগ্রহ গোপন করেনি। 2018 সালে দেশটি নিজেকে নিয়ার আর্কটিক স্টেট ঘোষণা করে এবং আর্কটিক নৌপরিবহনকে কেন্দ্র করে পোলার সিল্ক রোড উদ্যোগের রূপরেখা দেয় এবং 2024 সালে চীন ও রাশিয়া আর্কটিকের যৌথ টহল কার্যক্রম শুরু করে। বর্তমান পরিস্থিতিতে রাশিয়া ন্যাটোর সামরিক সক্ষমতার সমকক্ষ নয়, তবে এ অঞ্চলে রাশিয়া তার সামরিক উপস্থিতির ব্যাপ্তি সাম্প্রতিক বছরগুলোতে আরও বাড়িয়েছে। এই উদ্বেগের কারণ একাধিকবার উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন বলে দাবি তার। তিনি মনে করেন আর্কটিকে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষার মুখে ডেনমার্ক এই বিশাল দ্বীপটিকে যথাযথভাবে রক্ষা করতে পারবে না। ফলে যুক্তরাষ্ট্র যে কোনো মূল্যে দখল নিতে চায় গ্রিনল্যান্ডকে। আব্দুল মালেক, RTV। জাপানে 15 বছর বন্ধ থাকা একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম পুনরায় শুরু করার মাত্র একদিনের মাথায় তা আবারও স্থগিত করা হয়েছে। গত বুধবার কেন্দ্রটি চালু করা হলেও যান্ত্রিক ত্রুটির কারণে পরদিন বৃহস্পতিবারই আবার এটি বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। কেন্দ্রটির পরিচালনার দায়িত্বে থাকা টোকিও ইলেকট্রনিক পাওয়ার কোম্পানি টেপকো জানিয়েছে, এই ঘটনায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি নেই। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে।
2011 সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ফুকুশিমা বিপর্যয়ের পর জাপানের 54টি পারমাণবিক চুল্লির সবকটি বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ 15 বছর পর আবারও বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালুর প্রক্রিয়া শুরু করে জাপান। অবশেষে গত বুধবার কাশিওয়াজাকি কারিওয়া কেন্দ্রটির 6 নম্বর চুল্লিটি আনুষ্ঠানিকভাবে চালু হলেও যান্ত্রিক গোলযোগের কারণে একদিন পরই বন্ধ করে দিতে হয় সেটি। বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনাকারী প্রতিষ্ঠান টেপকো জানিয়েছে, চুল্লির ভেতরে থাকা কন্ট্রোল রড ব্যবহার করে পারমাণবিক ফিশন বা বিক্রিয়া শুরু করার চেষ্টা করা হয়, কিন্তু কারিগরি ত্রুটি দেখা যাওয়ায় অ্যালার্ম বেজে ওঠে এবং নিরাপত্তা সতর্কতায় দ্রুত কাজ বন্ধ করে দেওয়া হয়। তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই ঘটনায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি নেই এবং চুল্লিটি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে। এই চুল্লির প্রায় 13.5 লক্ষ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে, যা দিয়ে টোকিওর 10 লক্ষাধিক পরিবারের চাহিদা মেটানো সম্ভব। কেন্দ্রটি দেশটির জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, টোকিওর বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য স্থানীয়দের ঝুঁকি নেওয়া অনুচিত। বিশেষ করে অঞ্চলটি ভূমিকম্প প্রবণ হওয়ায় আতঙ্ক আরও বেশি। 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনতে এবং ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে পুনরায় পারমাণবিক শক্তির দিকে ঝুঁকছে জাপান সরকার। তবে বারবার কারিগরি জটিলতা ও জনরোষের কারণে এখন তীব্র অনিশ্চয়তার মুখে পড়েছে প্রক্রিয়াটি। সামিউল শিহাব, RTV। যুক্তরাষ্ট্রে ব্যাংকিং খাতে প্রবেশে উদ্যোগ নিয়েছে অনলাইন ভিত্তিক জনপ্রিয় পেমেন্ট প্ল্যাটফর্ম পেপ্যাল। ব্যাংকিং লাইসেন্স পেতে তারা দেশটির নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করেছে। ট্রাম্প প্রশাসনের তুলনামূলক উদার আর্থিক নীতির সুযোগ কাজে লাগাতে এই পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। অনলাইন পেমেন্ট সেবার সুপরিচিত নাম পেপ্যাল। এবার তারা যুক্তরাষ্ট্রে পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে যাত্রা শুরু করতে চায়। সেই লক্ষ্যে ব্যাংকিং লাইসেন্সের জন্য আবেদন জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। পেপ্যাল জানায় ইউটা ডিপার্টমেন্ট অব ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এবং ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন FDICর কাছে তারা আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। ব্যাংকিং লাইসেন্স পেলে ছোট ব্যবসায়ীদের আরও সহজ ও সরাসরি ঋণ দিতে পারবে পেপ্যাল। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্স ক্রিস বলেন, ছোট ব্যবসার জন্য পুঁজির সংস্থান এখনও বড় চ্যালেঞ্জ। ব্যাংক প্রতিষ্ঠা করলে পেপ্যালের ব্যবসা আরও শক্তিশালী হবে এবং যুক্তরাষ্ট্রে ছোট ব্যবসার প্রবৃদ্ধি বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসনের আর্থিক খাতে শিথিল নীতির সুযোগ নিয়ে বর্তমানে অনেক ফিনটেক ও ক্রিপ্টো প্রতিষ্ঠান ব্যাংকিং লাইসেন্সের জন্য এগিয়ে আসছে। এরই মধ্যে নু ব্যাংক ও ক্রিপ্টো এক্সচেঞ্জ কয়েনবেজও লাইসেন্সের জন্য আবেদন করেছে। এদিকে 1998 সালে এলন মাস্ক ও পিটার থিয়েলের হাত ধরে যাত্রা শুরু করা পেপ্যাল 2013 সাল থেকে বিশ্বব্যাপী 4,20,000-এর বেশি গ্রাহককে $30 বিলিয়ন বেশি ঋণ ও পুঁজি সহায়তা দিয়েছে। যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্স পেলে তৃতীয় পক্ষের ওপর নির্ভরশীলতা কমবে এবং গ্রাহকদের আমানতের বিপরীতে FDICর ইন্স্যুরেন্স সুবিধাও দিতে পারবে পেপ্যাল। উল্লেখ্য, ইউরোপের দেশ লুক্সেমবার্গে ইতোমধ্যে প্রতিষ্ঠানটির ব্যাংকিং লাইসেন্স রয়েছে। ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় টয়োটার ফ্রিল্যান্সিং ব্যবসার সাবেক CEO মারা ম্যাকলিনকে নতুন ব্যাংক প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার কথাও জানিয়েছে পেপ্যাল। পেপ্যালের এই উদ্যোগ সফল হলে যুক্তরাষ্ট্রে ব্যাংকিং খাতে ফিনটেক কোম্পানিগুলোর ভূমিকা আরও জোরালো হবে। একই সঙ্গে ছোট ব্যবসায়ীদের জন্য ঋণ ও আর্থিক সেবার নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV। আর এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।